এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য 3টি আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। তিনি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ইতোমধ্যে বিদায় নিয়েছেন। তার আসনগুলোতে কারা নির্বাচন করছেন, মনোনয়নপত্রের সাথে নির্বাচনী হলফনামায় কোন প্রার্থী তাদের কি আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছেন, এই আয় ব্যয়ের হিসাব মানুষ বিশ্বাস করে কিনা, বাস্তবের সাথে সম্পদের মিল আছে কিনা, এসব বিষয় নিয়ে আলোচনা করতে উপস্থিত আছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য ডক্টর আব্দুল আলিম এবং উপস্থিত রয়েছেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি কাজী জেবেল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। প্রথমে আমি ডক্টর আব্দুল আলিম আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, এই যে নির্বাচনী ব্যবস্থায় এর আগে আমরা দেখেছি যে প্রার্থীরা তাদের আয় ব্যয়ের যে হিসাব দিতেন সেগুলো প্রকাশ করা হতো না, আবার সেগুলো যদিও বা কোনোভাবে গণমাধ্যমে চলে আসতো, পরিসরে চলে আসতো, সেটি নিয়ে একটি লুকোচুরি এবং একটি অভিযোগ দেওয়ার বিষয় থাকতো। এবারই আমরা দেখলাম যে এবারই প্রথম যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশন প্রকাশ করছে এবং সেটা গণমাধ্যমে আসছে, যদিও সেটা নিয়েও কোনো প্রার্থীর পক্ষ থেকে আপত্তি আছে যে সেটি সঠিক তথ্য আসছে না। আমরা সেই আলোচনায় পরে যাব, কিন্তু প্রথম আলোচনা হলো এই প্রেক্ষাপটটা কিসের ভিত্তিতে তৈরি হলো? ধন্যবাদ। আমাদের এই যে হলফনামার মাধ্যমে তথ্য প্রদান করা, এটা 2008 সালে নির্বাচন থেকে শুরু হয়। 8 সালে কিছুটা প্রকাশ করার চেষ্টা করা হয়েছিল কেন্দ্রীয়ভাবে এবং স্থানীয়ভাবে, অর্থাৎ সংসদীয় আসনগুলোতে। পরের যে নির্বাচনগুলো সেখানে আমরা আর এটার ওইভাবে দেখতে পাইনি, অর্থাৎ উদ্যোগটা ওই 8-এর পরে আর উদ্যোগটা নেওয়া হয় নাই। এটার মূল উদ্দেশ্য ছিল যে ভোটাররা যে ভোট দেবে, কাকে ভোট দেবে তার সম্পর্কে জানা, উনি কে, ওনার শিক্ষাগত যোগ্যতা কী, ওনার পেশা কী, ওনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কী, উনি কত সম্পদের মালিক, কোত্থেকে সম্পদ উনি পেয়েছেন, অর্থাৎ ভোটারকে ক্ষমতায়িত করা, যাতে করে ভোটাররা এই তথ্যগুলো বিবেচনা করে প্রার্থী সিলেকশনে ইয়ে করতে পারে, অর্থাৎ প্রার্থী সিলেকশন করে ভোটটা দিতে পারেন। তো এখন এবং এই যে গত যে নির্বাচনগুলো হয়েছে, এগুলো কিন্তু এই হলফনামার যে তথ্য, এগুলো কখনোই যাচাই বাছাই করা হয় নাই। অর্থাৎ প্রার্থীরা ইলেকশন কমিশনে যে তথ্য জমা দিত ওইটাকেই সঠিক হিসেবে বিবেচনা করা হতো, কোনো রকম ভ্যারিফিকেশন, কোনো রকম যাচাই বাছাই ছিল না। এবার যেটা করা হচ্ছে, আইনের মধ্যে কিছু পরিবর্তন এসছে, আমাদের যে প্রধান নির্বাচন আইন তার মধ্যে কিছু পরিবর্তন আসছে। এই পরিবর্তনের ফলেই এবার এগুলো প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ জনগণের সামনে সব ওপেন হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে, জনগণ জানতে পারছে, মিডিয়াতে প্রকাশ হচ্ছে, ইলেকশন কমিশন ওয়েবসাইট থেকে মানুষ দেখতে পাচ্ছে। এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। ওই যে আমি প্রথম যেটা বললাম যে ভোটাররা তাদের প্রার্থীদের সম্পর্কে জানতে পারছে, যে উনি কে, উনি কত সম্পদের মালিক, এগুলো জানতে পারছে। সো এখান থেকে এই পরিবর্তনটা মূলত আসছে। আর এইটা কিন্তু আরেকটা ব্যাপার আছে, আপনার এই যে হলফনামা নিয়ে, এটা নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ ছিল, যেটা আরপিওতে অন্তর্ভুক্ত হয়েছে, যে হলফনামায় কোনো প্রার্থী যদি মিথ্যা তথ্য দেয় অথবা তথ্য গোপন করেন, তাহলে নির্বাচনের পরেও যদি এরকম কোনো অভিযোগ উঠে, তখন ইলেকশন কমিশন এটা নিয়ে তদন্ত করতে পারবে। তদন্ত করে পরের যে 5 বছর সময়কাল, ওই 5 বছরের মধ্যে যদি উনি জিতেও চান নির্বাচনে, তার এমপি পদ বাতিল করার ব্যবস্থা করতে পারবেন। এটা একটা বড় কারণ, এবং এইটা বোধহয় একটা টার্নিং পয়েন্ট এবারের জন্য। এই জন্যে আমার কাছে মনে হয়, আপনি যদি খেয়াল করে দেখেন, 18 থেকে 24 যদি খেয়াল করেন, অনেক প্রার্থীর আমরা দেখেছিলাম যে সম্পদের পাহাড় এবং হাজার গুণ সম্পদ বেড়েছে 18 থেকে 24 কিংবা 14 থেকে 24। হ্যাঁ, রাইট। কিন্তু এবার কিন্তু এরকম আমরা দেখতে পাচ্ছি না। এবার কিন্তু আমরা এরকম মানে হাজার হাজার গুণ সম্পদের যে মানে বেড়ে গেছে এরকম কোনো তথ্য কিন্তু নাই। এটার একটা কারণ হতে পারে যে যারা আপনার 14, 18 এবং 24-এর নির্বাচনে অংশ নিয়েছিল, একতরফা, দিনের ভোট রাতে, দামি নির্বাচন,
হয়তো তাদের অধিকাংশই এবারের নির্বাচনের সুযোগ মানে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন না, সে কারণে হতে পারে। এটা একটা কারণ। আবার এই নির্বাচনে যারা অংশ নিচ্ছেন তারা অনেকে হয়তো এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন, প্রথম তাদের সম্পদের বিবরণ জমা দিচ্ছেন, এই কারণে হয়তো পার্থক্যটা অত বোঝা যাচ্ছে না। রাইট, এটাও সত্য। আর একই সঙ্গে এটাও সত্য, আপনি দেখবেন যে মানে এরকম প্রচুর সম্পদশালী, অর্থাৎ আমরা 24-24 বা 18 যেগুলো দেখেছিলাম যে কোনো কোনো প্রার্থীর সম্পদের পাহাড় ছিল, এবার কিন্তু ওই রকমভাবে সম্পদের পাহাড়ওয়ালা কোনো প্রার্থী নাই, মানে ব্যাপক সম্পত্তি ওইরকম। আমি হয়তো দু একজন আছে। আমরা এখন পর্যন্ত যেইটুকু স্টাডি করেছি তাতে আজকে আমি দেখলাম যে একজন প্রার্থী তিনি 4 বা 5 কোটি টাকার সম্পদের বিবরণী জমা দিয়েছেন। 400-500 কোটি টাকা? না, 505 কোটি টাকা এরকম একজন প্রার্থী আছেন। তিনি বিএনপি দলীয় সংসদ সদস্য এবং প্রার্থী, এবং তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান। তিনি হলেন আব্দুল আউয়াল মিন্টু। তিনি হলো 507 কোটি টাকা, 507 কোটি 80,08,171 টাকার সম্পদের বিবরণী তিনি জমা দিয়েছেন। জি, আব্দুল আউয়াল মিন্টু সাহেব একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এবং উনি যদি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হন ওনার এই সম্পত্তি থাকতেই পারে। হয়তো উনি, এটা নিঃসন্দেহে আমি বলবো যে হয়তো আমার ধারণা বৈধ ইনকাম। কারণ এখন কিন্তু এই যে হলফনামায় যে তথ্য দেওয়া হচ্ছে, ট্যাক্স রিটার্নের সঙ্গে একটা সম্পর্ক আছে। এখানে কিন্তু কোনো ভ্যারিয়েশন থাকলে উনি বিপদে পড়ে যাবেন। কাজে আমার ধারণা উনি হয়তো সত্য তথ্যই দিয়েছেন, তথ্য গোপন করেন নাই, আমার অনুমান, যদি আমি দেখি না এখন পর্যন্ত। বাট তারপরে আমি আবার আগের অবস্থায় যদি যাই, আগের নির্বাচনগুলোতে অনেকের 1000 কোটি টাকার সম্পত্তি দেখানো হয়েছিল, অনেকে ছিল 1000 কোটি টাকা। এবার এটা নাই, আমি এই কথাটাই বলতে চাচ্ছি আর কি। হয়তো আছে, বাট ওই রকমভাবে না, এবং সংখ্যাটাও খুব কম। জি, আমি একটু কাজী জেবেল আপনার কাছে আসি। আমাদের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি আসলে বাংলাদেশ হয়ে উঠছিলেন। তিনি বাংলাদেশের সব মত দল মতের ঊর্ধ্বে তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্বে, জাতির অভিভাবকে পরিণত হয়েছিলেন। আমরা তাকে হারালাম। তিনি এদেশের মানুষকে যে পরিমাণ ভালোবেসেছেন, এদেশের মানুষকে ওন করেছেন, এদেশের মানুষও মন উজাড় করে, দিল উজাড় করে তার জন্য প্রার্থনা করেছে, তাকে সম্মান এবং শ্রদ্ধার সাথে তাকে বিদায় জানিয়েছে। তিনি 3টি আসন থেকে তার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। সেইখানে নির্বাচনের কি হবে, কারা প্রার্থী হচ্ছেন, এটা আপনার কাছে প্রশ্ন। আরেকটা হলো যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের একমাত্র রাজনীতিবিদ যিনি কোনো নির্বাচনে কোনো আসনে হারেননি। তিনি এককভাবে 5টি আসনে নির্বাচন করেছেন, কোনো আসনেই কিন্তু তার পরাজয়ের কোনো ইতিহাস নেই। তো তার আসনে এবার ভোটের হিসাব নিকাশ কি হবে? জি, প্রথমে মরহুমার বিধিহাত মাগফিরাত কামনা করছি। প্রথমত হচ্ছে যে বিএনপি কিন্তু 300 আসনের চেয়ে অনেক বেশি প্রার্থী দিয়েছে দলীয়ভাবে। সাধারণত আমরা কি দেখি যে একটি আসনে একজন প্রার্থী থাকবেন, কিন্তু প্রাথমিক যখন মনোনয়ন দেওয়া হয় তখন একটি আসনে একাধিক মনোনয়ন দেওয়ার সুযোগ আছে। ওই ম্যাডাম বেগম খালেদা জিয়া যে 3টি আসনে আপনার প্রার্থী হয়েছিলেন, সেখানে কিন্তু তিনি তখন গুরুতর অসুস্থ ছিলেন। সেখানে কিন্তু বিএনপি 3 জন বিকল্প প্রার্থী রেখেছে। এখন ওনার মারা যাওয়ার কারণে বিএনপি বাকি 3 জন যে রেখেছেন তাদেরকে আপনার নির্বাচন করার সুযোগ দিতে পারবেন। এটা আইনি বলে, সেখানে মানে এটা কোনো বাড়তি সুবিধাও না। অর্থাৎ বিএনপি যেসব জায়গায় একাধিক আসন আপনার একাধিক প্রার্থী রেখেছেন, একই আসনে একাধিক প্রার্থী, সেখানে প্রত্যাহারের সময় পর্যন্ত বিএনপি সিদ্ধান্ত নিতে পারবেন যে কাকে রাখবে কাকে রাখবে না, এবং বিএনপি যে সিদ্ধান্ত দেবে সেটাই চূড়ান্ত, আইন সেটাই বলে। সুতরাং বেগম খালেদা জিয়ার যে 3টি আসন, সেখানে বিএনপির যে 3 জন প্রার্থী রয়েছেন তারাই নির্বাচন করবেন, হ্যাঁ, এবং তারাই আপনার সামনের দিনগুলো এগিয়ে যাবেন। আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে যে 3 জন 3টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের মনোনয়নপত্র মানে বৈধ হয়েছে কিনা, তারা টিকেছে কিনা? আসলে এখনও বাছাইটা আগামীকাল পর্যন্ত চলবে। এরপর হচ্ছে বাছাইয়ের বিরুদ্ধে আপিল চলবে 5 থেকে 9 তারিখ পর্যন্ত, এবং তারপর হচ্ছে আবার সে আপিল হবে শুনানি। এখন বিষয়টা হচ্ছে এরকম, যদি ওনাদের 3 জনের আপনার মনোনয়ন বৈধ হয়ে থাকে, সেই বৈধতার বিরুদ্ধে আপিলের সুযোগ আছে। আবার কেউ চাইলে আপিল করতে পারবেন, আর না চাইলে নাই। এখন বিষয়টা হচ্ছে এরকম, যতক্ষণ পর্যন্ত প্রার্থী চূড়ান্ত না হবে
ততক্ষণ পর্যন্ত আসলে এটা শেষ কথা বলা যাবে না যে উনিরা শেষ পর্যন্ত মাঠে থাকবেন কি থাকবেন না। প্রার্থী যখন চূড়ান্ত হয়ে যাবে, অর্থাৎ মনোনয়নপত্র প্রত্যাহারের যে সময় 20 জানুয়ারি সেটা যখন শেষ হয়ে যাবে, তারপর হবেন ওনারা এখন চূড়ান্ত প্রার্থী। এখন তারা আপনার প্রার্থী হয়েছেন, কিন্তু তখন হবে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এবং তখন তারা নির্বাচনী যে আপনার রুলস রেগুলেশন আছে সেগুলো তারা তখন পুরোপুরি মানতে বাধ্য হবেন, এবং ইলেকশন কমিশনের যে ইনলিস্টেড যে হবে প্রার্থী হবে তাদের মধ্যে তারাও থাকবেন। সুতরাং এখনই আসলে ওনাদের বিষয়ে চূড়ান্তভাবে বলা যাবে না। যেমন ধরেন আপনার যদি হয়তো তারা বৈধ হয়ে আছেন বাছাই, যেহেতু কালকে একদিন সময় আসে, হ্যাঁ, তার বিরুদ্ধে কিন্তু আপিলের সুযোগ আছে। আবার ওনাদের কেউ যদি বাতিল হয়ে যায় তাহলেও তারা আপিল করতে হবে তার বৈধতার জন্য। এবার আমরা দেখলাম যে যাদের মনোনয়নপত্র বাতিল হয়ে যাচ্ছে তারা বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। যেমন 1% ভোটারের তথ্যে গরমিল থাকার কারণে কারো কারো মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। আবার মোটা দাগে দেখলাম যে রাজনীতিবিদ দুটো দলের দুজনের বাতিল হয়েছে। একজন হলো মাহমুদুর রহমান মান্না, আরেকজন হলো জামায়াতের হামিদুর রহমান আজাদ। এগুলির কারণ কি মনে করছেন? আসলে আমাদের আইন বলছে, আরপিও বলছে যে যদি আপনি কখনো এমপি না হয়ে থাকেন, প্রথমবার যদি স্বতন্ত্র নির্বাচন করেন, তাহলে আপনার আসনে যত সংখ্যক ভোটার রয়েছেন তার 1% ভোটারের স্বাক্ষরসহ তালিকা আপনি জমা দিবেন। অর্থাৎ আমরা ধরে নিলাম যদি একটি আসনে 5 লাখ ভোটার থাকে, তাহলে তাকে 5,000 ভোটারের স্বাক্ষর জমা দিতে হবে। নির্বাচন কমিশন তো 5,000 ভোটার স্বাক্ষর যাচাই করে না, তারা দৈব চয়নের ভিত্তিতে কিছু সংখ্যক আপনার ভোটারের নাম সিলেক্ট করে, এবং তখন তারা ওই নামগুলো চেক করে দেখেন যে তাদের নাম ঠিক আছে কিনা, তাদের স্বাক্ষর ঠিক আছে কিনা, তারা আপনার ওই এলাকা আছেন বা নাই, তারা জীবিত না মৃত। অনেক সময় ওই 10 জনের উপরে বা ওই সিলেক্টেড যে ভোটার সংখ্যা ওটার উপরে আপনার করা হয়, যাচাই করা হয়। এখন দেখা গেল যে যাদের নাম আপনার যাচাই আপনার সিলেক্ট করা হলো তাদের হয়তো কেউ একজন স্বাক্ষর নেই, তাহলে সেটি মনোনয়নপত্রটি অসম্পূর্ণ হিসাবে বাতিল হবে। অথবা দেখা গেলো যে আপনার একজনের নাম উঠে আসছে যিনি হয়তো মারাই গেছেন, অথবা হয়তো তিনি হয়তো বিদেশে আছেন অনেক বছর ধরে, অথবা এমনও হতে পারে উনি হয়তো 6 মাস ধরে জেলে আছেন। তা এখন এইসব কারণে যদি রিটার্নিং কর্মকর্তা যদি উনি নিজে কনভিন্স হন যে এই যে মানে সিলেক্টেড যে ভোটারদের সেখানে আপনার গরমিল আছে, তাহলে তিনি সেখানে মনোনয়ন বাতিল করতে পারেন। মান্নাবাইয়ের বিষয় যেটা হচ্ছে, মান্নাবাই যতটুকু জানি ওনার ঋণ খেলাপি সংক্রান্ত জটিলতা রয়েছে। আমার ধারণা হয়তো এখানে ওই প্রভাবটা পড়েছে, কারণ উনি নির্বাচনে আগেই তার ঋণ খেলাপি থেকে বের হওয়ার জন্য বলা হয়ে থাকে যে উনি রিশিডিউল করেছেন। রিশিডিউলের বিষয়টা হচ্ছে এরকম যে উনি যখন মনোনয়নপত্র দাখিল করবেন তখন আসলে উনি নির্বাচনের যোগ্য কি অযোগ্য সেটি হচ্ছে প্রথম বিবেচ্য বিষয়। দাখিলের সময় উনি যোগ্য, কিন্তু দাখিলের পরে যদি উনি আবার অযোগ্য হয়ে যান, তাহলে কিন্তু ইভেন দাখিলের পরও না, উনি এমপি নির্বাচিত হওয়ার পরে যদি কোনো কারণে আপনার অযোগ্য হয়ে যান, তাহলেও কিন্তু তার আপনার এমপি পদ বাতিল হওয়ার সুযোগ রয়েছে, এটা আইন বলছে, আরপিও বলছে। সুতরাং উনি হয়তো, আমার ধারণা যে রিটার্নিং অফিসার এই মর্মে হয়তো আপনার হয়েছে, কনফার্ম হয়েছেন যে উনি এখনও আপনার ঋণ খেলাপি তালিকা, তো সিআইবিতে ওনার নামটা আছে হয়তো সেই জায়গা থেকে। চেম্বার আদালত তো ওনাকে বৈধ ঘোষণা করে দিল। এটার বিষয়টা হয় কি, যখন ওনার আদেশটা রিটার্নিং কর্মকর্তা যতক্ষণ না পাবেন কোর্টের আদেশ, ততক্ষণ পর্যন্ত কিন্তু রিটার্নিং কর্মকর্তা ওই সিআইবি তালিকাটাই উনি গ্রহণ করবেন। অর্থাৎ এখনো মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র গ্রহণ করার সময় শেষ হয়ে যায়নি। এটার বিষয়টা হচ্ছে এরকম, রিটার্নিং কর্মকর্তা তার সিদ্ধান্ত দিয়ে দিবেন, ওনার ওইখানে তার জুরিডিকশন শেষ। তার এখন উনি অবৈধ হয়েছেন, উনি এখন প্রার্থিতার বাতিল, উনি আপিল করবেন নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনে আপিল করার পরে নির্বাচন কমিশন যদি শুনানি করে মনে করে যে না, উনি যেই যোগ্যতা আছে আমাদের আরপিওর 12 ধারা বা সংবিধানের 66 ধারায় যে বলা আছে যে কি কি যোগ্যতা থাকলে উনি এমপি পদের জন্য প্রার্থী হওয়ার যোগ্য হবেন, অথবা কোনগুলো থাকলে যোগ্য হবেন না, উনি যদি যোগ্যতার যে শর্তগুলো আছে সেখানে যদি উনি পড়েন, তাহলে উনি ভোট করার জন্য বিবেচিত হবেন, এবং নির্বাচন কমিশন যদি তার প্রার্থিতা ফিরিয়ে দেন তাহলে কিন্তু উনি ভোট করতে পারবেন, সেই সুযোগ তার আছে। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর আলিম, আপনার কাছে যাই। আমরা দেখলাম যে আগের যে নির্বাচনী যে ট্রেন্ড ছিল, যেই প্রথা ছিল, সেই প্রথা অনুযায়ী এবারও দেখলাম যে আমরা ছোট দলের বড় নেতারা বড় দলে বিলীন হয়ে যাচ্ছেন, কেউ দল বিলুপ্ত করে বড় দলে যোগ দিচ্ছেন, কেউ দল রেখে নিজে চলে আসছেন। মানে নির্বাচনী ব্যবস্থায় এটাকে কিভাবে দেখছেন আপনি? এটার বড় কারণটা আমি যদি আগে বলি,
এবার কিন্তু আরেকটা নির্বাচন আইনে আরেকটা পরিবর্তন আসছে। সেটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো জোট করতে পারবে, কিন্তু জোট করলেও তার নিজ নিজ প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। অর্থাৎ আপনি ধরে নেন যে আমি যদি একদম এক্সাম্পল দিয়ে দিই, এনডিএম তারা যদি বিএনপির সঙ্গে অ্যালায়েন্স করে, জোট করে, তখন তারা ধানের শীষ নিয়ে নির্বাচন করতে পারবে না। তাদেরকে এনডিএমের যে নিজস্ব প্রতীক আছে সেই প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। এখন আমাদের দেশে প্রতীক একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন পর্যন্ত আমার ধারণা যে ব্যাপক সংখ্যক ভোটার প্রতীক দেখে ভোট দেয়। হয়তো মানে যারা ছোট দলের প্রার্থী তারা মনে করে যে আমার যে প্রতীকটা এটা পরিচিত প্রতীক না, জনগণ এটাকে চিনবে না, আমি কে জানবে না। ফলে তারা নির্বাচনে জেতার জন্য, মানে হারার একটা ভয় থাকে, এই জন্য জেতার জন্যে তারা আপনার এই বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে চায়। যেহেতু এবার আইনের মধ্যে পরিবর্তনটা আসছে, বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করা সম্ভব না, এই জন্যেই অনেকেই এই দলগুলোকে বিলুপ্ত করে বড় দলে যোগ দিয়েছে, যাতে করে তারা বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করে জয় হয়। আবার অনেকেই আপনি যেটা বললেন, দল ছেড়ে অনেক সিনিয়র নেতাও চলে এসেছেন একই কারণে। কারণ একটাই, অর্থাৎ তাদেরকে জিততে হবে। এবং এটার মূল কারণটা যে আমি যেটা বললাম যে জোট করা যাবে, মানে জোট করলেও আপনাকে যার যার প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। এবং এটার কারণ হিসেবে আমরা যখন সংস্কার কমিশন থেকে আলাপ করেছিলাম যেটা আমরা কেন করব, এর লজিকটা ছিল এরকম যে একটা পলিটিক্যাল পার্টি যখন নিবন্ধন নেয়, ইলেকশন কমিশন আবেদন করে, সে একটা গঠনতন্ত্র জমা দেয়। গঠনতন্ত্রে তার একটা আইডিওলজি আছে, আদর্শ আছে, সে কি করবে জনগণের জন্য, দেশের জন্য, সব বলা থাকে। আর একই সঙ্গে যখন নিবন্ধন পায় তখন ইলেকশন কমিশন তাকে একটা প্রতীক দেয়। এই প্রতীকটাও তার নিজস্ব প্রতীক, ওইটা অন্য কেউ এটা নির্বাচন করতে পারে না। এই জন্যে আমাদের কাছে মনে হয়েছিল যে এটা এই ছোট দল থেকে বড় দলের প্রতীক নির্বাচন করা এটা আনএথিক্যাল, কারণ সেটা অন্য একটা পলিটিক্যাল পার্টি করে। এই জন্য ইলেকশন কমিশনও আইনের মধ্যে আমাদের এই সুপারিশটা নিয়েছে। এই কারণে এবার কিন্তু পরিবর্তনটা বেশি, কিন্তু আগে কিন্তু এটা ছিল না। আপনার নিশ্চয়ই মনে আছে আগে যে নির্বাচনগুলো, সেখানে যে অ্যালায়েন্স হয়েছিল তারা বড় দলের প্রতীক নিয়ে ইজিলি নির্বাচন করতে। হ্যাঁ, 2018-তে দেখলাম যে আপনার এখনকার জামাতের আমির ডাক্তার শফিক সেও ধানের শীষ প্রতীক ইলেকশন করেছে। কিন্তু এবার এই সুযোগটা নাই আইনের এই পরিবর্তন থাকার কারণে, যে কারণে এত বড় বড় পরিবর্তন। এই যে দল বিলুপ্ত হয়ে যাচ্ছে, দলকে রেখে বড় বড় নেতারা চলে আসছে, তার একটাই কারণ এই আইনের পরিবর্তন। কিন্তু সেটা তো ব্যক্তির জন্য পরিবর্তন হচ্ছে, এটা কি জনকল্যাণের জন্য রাজনীতির যে প্রতিযোগিতামূলক যে চর্চা, সেই চর্চাটা তো এস্টাবলিশড হচ্ছে না। এটার দুইটা ইম্প্যাক্ট আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। জি, নেগেটিভটা হচ্ছে অর্থাৎ এই যে ছোট ছোট দলগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, এটা আমার কাছে নেগেটিভ। আবার একই সঙ্গে সব দল কিন্তু বিলুপ্ত হয়ে বা নেতারা তাদের দল থেকে বের হয়ে এসে বড় দলে যোগদান করে নাই, অনেকগুলো দল কিন্তু রয়ে গেছে। অর্থাৎ যারা শেষ পর্যন্ত টিকে আছে তারা ওই দলের প্রতি, ওই দলের আইডিওলজির প্রতি তাদের একটা বড় ট্রাস্ট আছে, বিশ্বাস আছে। তারা মনে করে যে আমি যে আইডিওলজি ধারণ করি, আমার যে গঠনতন্ত্র আছে দলের, আমি এটাকে ধারণ করি, লালন করি, এবং এটা নিয়ে আমি বেঁচে থাকবো, এটা নিয়ে টিকে থাকবো, এটা নিয়ে জনগণের কাছে যাবো এবং এটা নিয়ে যুদ্ধ করবো। কাজে এটা কিন্তু পজিটিভ। সো এই জিনিসটা দুইটা, অর্থাৎ এই যে এই আইনের যে নতুন ধারাটা, সংযোজনটা, এটা কিন্তু দুইটা সাইডে আছে, পজিটিভ নেগেটিভ। এবার আরপিইউতে যে সংশোধনী আসছে যে কেউ চাইলেই অন্য দলের মার্কা নিয়ে নির্বাচন করতে পারবেন না, এখন আবার রাজনীতিবিদরা আবার একটু বেশি চালাকি করছে না, যে সে তার মানে মার্কা যেহেতু পরিচিত না, লোকজন তাকে ভোট দেবে না, এই জন্য সে বড় দলে বিলীন হয়ে যাচ্ছে। এটা কি তাহলে মানে ভালো হলো নাকি কি হলো আসলে? আচ্ছা, আমি এটাকে দুইভাবে চিন্তা করি। প্রথমত হচ্ছে আমি মনে করি যে আইন এখানে প্রচণ্ড দুর্বলতা আছে। আইনের দুর্বলতাটা হচ্ছে এরকম যে আরপিওতে একসময় বলা ছিল যে একজন দলের নমিনেশন তখন পাবেন, মনোনয়ন তখন পাবেন যখন একটা নির্দিষ্ট সময় তিনি ওই দলের সদস্য থাকবেন। এখন সেই 3 বছর ছিল। তা এখন সেই 3 বছর আপনার যদি এই বিধানটা আওয়ামী লীগ সরকার তুলে দিচ্ছে, এটা যদি আজকে থাকতো তাহলে কিন্তু এই দল বদলের সুযোগটা থাকতো না। আপনার এটার একটা বড় বিষয় হচ্ছে, ধরেন যে কোনো একটা আসনে একজন ব্যক্তি বা ওইখানকার যারা ওই দলের যারা নেতাকর্মী আছেন, বিএনপি বলে, জামাত বলে বা অন্য যারা আছে, তাদের নেতাকর্মী যারা মাঠ পর্যায়ে আছেন, তারা দীর্ঘদিন আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, হ্যাঁ, তাদের একটা চাওয়া থাকলে সে এমপি হবেন। কিন্তু দেখা যাচ্ছে যে যিনি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করছেন
উনি কখনোই নমিনেশন পাচ্ছেন না, আমি হঠাৎ করে এসে একটা দলে যোগ দিয়ে আমি সেখানে হয়ে গেলাম, আপনার নমিনেশন নিয়ে গেলাম। এবং দল থেকে বলা হচ্ছে যে আমাকে যেন তৃণমূল পর্যায়ে সবাই যেন সমর্থন দেয়। এখন আমি আসলে তৃণমূল পর্যায়ে লোকজন ভালো চিনিও না, তারাও আমাকে চেনে না, তারা আমার সাথে তার ওই দীর্ঘদিনের সম্পর্কটা নাই, কিন্তু আছে যার সাথে তাকে নমিনেশন পায়নি। এইটা একটা আমি মনে করি আইনে একটা বড় দুর্বলতা এবং একটি আপনার গ্রে এরিয়া। আপনি সরকারি কর্মকর্তা, তাদেরকে বলছেন যে সরকারি কর্মকর্তা রিটায়ারমেন্টের পর 3 বছর না পার হলে আপনি তাকে ভোট করতে দিবেন না। তাহলে ওনার ক্ষেত্রে 3 বছরটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে সরকারি কর্মকর্তারা যেন যেই চাকরি করেন সেই চাকরি করা অবস্থায় তিনি যেন কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা না দেন অথবা কারো প্রতি বিরাগভাজন না হন, তিনি যেন নিরপেক্ষ থাকেন। ওই নিরপেক্ষতা রাখার জন্য 3 বছরের ব্যারিয়ারটা দেওয়া হয়েছে। এখন একইভাবে রাজনৈতিক দলের যে একটা দল করছে সে আস্তে আস্তে দল করে আপনার হঠাৎ করে সে আরেক দলে ডিগবাজি দিয়ে চলে যাচ্ছে। আমরা এবারে যেটা দেখলাম 18 বা 24-এর নির্বাচনে যেটা ছিল যে আপনি জোট করলে যে কোনো প্রার্থী আপনার প্রতীক নিতে পারতেন। এবার যখন প্রতীকের পদ বন্ধ হয়ে গেছে তখন যারা মনে করছে যে আমার এমপি হতেই হবে, জিততেই হবে, তারা করছেন কি নিজের দলকে ছেড়ে বিসর্জন দিয়ে আরেক দলে যোগ দিচ্ছেন। এর ফলে আপনার ওই যে বললাম যে আইনের যে একটা কিছু আপনার দুর্বলতা আছে বা ত্রুটি আছে, এই কারণে আমি ওই হঠাৎ করে যিনি যাচ্ছেন উনি আপনার মনোনয়ন পেয়ে যাচ্ছেন, তৃণমূল বঞ্চিত হচ্ছে। আবার একইভাবে দল তো আসলে আপনার নির্বাচনে 300 আসনের মধ্যে অন্তত 150টা জিততে হবে, 151টা জিততে হবে আপনার সরকার গঠনের জন্য। দলগুলো তখন চিন্তা করে যে আমাকে তো ওই সরকার গঠনের যে কৌশল, রাজনীতি তো বেসিক্যালি একটা কৌশলের বিষয়, সে কৌশলের জায়গা থেকে তখন তারা চিন্তা করে যে কাকে কাকে নিলে আমার ওই দলগুলোর সমর্থন পাওয়া যাবে, কাকে কাকে নিলে তাকে জয় করার সুযোগ হবে, তখন সেই জায়গা থেকে দলগুলো আপনার এই সুবিধাগুলো দিয়ে আসতেছে। এটা আসলে আপনার এর ফলে ওই যে আপনার ছোট দলগুলো আস্তে আস্তে ছোট হবে, বড় দলগুলো আস্তে আস্তে বড় হবে, আমরা অনেকটা এরকমই হচ্ছে। জি, এটা কি মানে এটা তো ধরেন আইনগতভাবে এটা ঠিক, কিন্তু নৈতিকতা রাজনীতির যে নীতি সেই নীতিটা এখানে মায়ের খাচ্ছে না। হ্যাঁ, মানে মানুষ আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। একটা লোক যে নাকি 10 বছর 20 বছর 30 বছর ধরে একটা পলিটিক্যাল পার্টি করত, একটা রাজনৈতিক দল করত, ওই পলিটিক্যাল পার্টির আদর্শে তার ভাবধারায় বিশ্বাসী ছিল, সে হঠাৎ করে নির্বাচনের আগে অন্য একটা পলিটিক্যাল পার্টিতে যোগ দিচ্ছে। এটা এক ধরনের ওই যে নৈতিকতার বিষয়। বাট এটা ওই যে এক নম্বর হচ্ছে বাংলাদেশে যেমন ইলিগাল না, অনেক দেশে কিন্তু ইলিগাল না। আপনি আমেরিকা যান, হঠাৎ করে মানুষ যোগদান করে একটা দলে জয়েন করে ইলেকশন করছে, কাজে এটা নিয়ে কিন্তু বাধা নাই। এই জন্য আমি আগের যে পয়েন্টটা, অর্থাৎ এই যে 3 বছরের যে বারটা ছিল যে একজন মানুষ যদি কোনো একটা দল থেকে মনোনয়ন নিতে চান তাকে কমপক্ষে 3 বছর ওই দলের সদস্য হিসেবে থাকতে হবে। এটা ছিল 2008-এর আইনে করা হয়েছিল, 8 ইলেকশনের আগে, পরে বাধ্য হলো। এবং আমরা আবার সংসদ কমিশনের পক্ষ থেকে এটা অন্তর্ভুক্ত করতে বলেছিলাম, কিন্তু ইলেকশন কমিশন বা সরকার এটা করে নাই। বাট এটা খুব আনফর্চুনেট। বাট আমি মনে করব যে জিনিসটা আবার দরকার, না হলে এই যে নৈতিক অবক্ষয় হঠাৎ করে, এবং এটার যে প্রবলেমটা হবে, ধরেন যে একজন বড় একজন ব্যবসায়ী, সে 1000 কোটি টাকার মালিক, তার সামনে কিন্তু সুযোগ থাকবে যে সে কোনো একটা দলকে বড় অঙ্কের টাকা ডোনেশন দিয়ে সে একদিনের মধ্যেই মনোনয়ন কিনে নেবে। এই সুযোগটা কিন্তু রয়ে গেল, যেটা আমাদের জন্য খুব ক্ষতিকর। এবং এতে যেটা কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে হঠাৎ করে একজন লোক আসলো, তার ফলে ওই আসনের যারা অনেক বছর ধরে ওই দল থেকে ওই দলের পলিটিক্স করে আসছেন তারা কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক, কারণ সে তার দলের জন্য, তার এলাকার জন্য সে কাজ করেছে, বহু বছর যাবৎ কাজ করেছে, সে মনোনয়ন পাচ্ছে না, অথচ হঠাৎ করে একজন লোক এসে এভাবে মনোনয়ন পেয়ে যাচ্ছে। জি, আমরা আরেকটা প্রসঙ্গে যাই, যেটি হলো যে এবার দেখা গেল যে নির্বাচন কমিশন বলছে যে প্রার্থী তার নির্বাচনী ব্যয় কোনো আসনে 25 লাখ টাকা সর্বনিম্ন ব্যয় করতে পারবে, আবার ভোটার অনুযায়ী এটা বেড়ে যাবে। এই ব্যয় তো মানে আমাদের কাছে যে তথ্য আছে, আমরা যে মানে প্রতিবেদন প্রকাশ করেছি, সেখানে তো কোনো প্রার্থীর এই 25 লাখ টাকা এই ইতিমধ্যেই ব্যয় হয়ে গেছে। তাহলে এই আইনটা আসলে কি জন্য, বা এইটাকে মানে জবাবদিহিতার জায়গাটা কোথায়? না, এটার জবাবদিহিতা খুবই কম আমাদের বাংলাদেশে, কারণ এটার নিয়ে আসলে এটার বড় সমস্যা হচ্ছে এটা নিয়ে মনিটরিং হয় না। এত বছর মনিটরিং হতো না বাংলাদেশে, এই জিনিসটা কখনোই মনিটরিং হতো না।
আমার মনে আছে 2001 সালের নির্বাচনে এই ব্যয়ের লিমিট ছিল 15 লাখ টাকা। আমি তখন ওই ইলেকশনের পরে 3 দলের 3 জন এমপিকে নিয়ে একটা স্টাডি করেছিলাম যে তারা আসলে কত খরচ করেছে। তা আমি দেখলাম 3 জন প্রার্থী যারা ওনারা প্রত্যেকে জিতেছিলেন নির্বাচনে, প্রত্যেকের খরচ ছিল 70 থেকে 80 লাখ টাকার মতো 2001 সালে। তখন লিমিট ছিল কিন্তু 15 লাখ। খরচ করেছিল তারা 70 থেকে 80 লাখ টাকা, এবং তারা নিজেরাই আমার কাছে স্বীকার করে সব তথ্য আমাকে দিয়ে দিয়েছিলেন যে এই টাকায় 15 লাখ টাকা নির্বাচন করা সম্ভব না। তা আমার কাছে মনে হয় যে এই যে লিমিটটা, এটা একটা অবাস্তব, অসম্ভব ব্যাপার একটা জিনিস। আর দ্বিতীয় হচ্ছে যে এই যে নির্বাচন আপনার অফিসিয়াল যে ক্যাম্পেইন প্রচারণা, সেটা শুরুর আগে আপনি বললেন যে অনেক টাকা খরচ করে ফেলেছে। এটা একটা আমাদের আইনি দুর্বলতা, অর্থাৎ এইটা আমাদের যে নির্বাচন সংক্রান্ত ব্যয় তার মধ্যে আগের খরচটা অন্তর্ভুক্ত নাই। এটা সেকেন্ড পয়েন্ট। আর থার্ড পয়েন্ট হচ্ছে যেদিন থেকে প্রচারণা শুরু হবে প্রতীক বরাদ্দের পর দিন থেকে, তখন থেকে যে মনিটরিং ব্যবস্থাটা, এটা আমাদের খুব শক্তিশালী না। আমাদের আসলে যেভাবে দেখা দরকার আমরা সেভাবে দেখি না। আমি এখানে ছোট্ট একটা উদাহরণ দেব। ভারতে যে কাজটা এতদিন করা হতো এখন একটু দুর্বল হয়ে গেছে। প্রত্যেকটা আসনে এই যে ব্যয়ের জন্যে একটা মনিটরিং টিম করা হয়, যেখানে একজন এনবিআর এর প্রতিনিধি, ইলেকশন কমিশন এবং পুলিশ এরা থাকে। এরা পুরো আসনে ঘুরে ঘুরে দেখে যে কার কীরকম ব্যয় হচ্ছে। তারা ওই যে ক্যাম্পেইন ম্যাটেরিয়ালগুলো স্টাডি করে, তারা ডেইলি যে একজন প্রার্থী যে দৈনন্দিন যে খরচটা সেটা দেখে, এবারে দেখে তো একটা এস্টিমেট করে যে প্রার্থীরা কীভাবে খরচ করছে। সো আমাদের আসলে এরকম একটা মেকানিজম দরকার, না হলে এটা শুধুমাত্র এই আইনের মধ্যে আছে, আইনেই থেকে যাবে। মানুষ এই 25 লাখ টাকার জায়গায় 25 কোটি টাকা পর্যন্ত খরচ করবে, কোনো লাভ হবে না। এই জন্য স্ট্রং মনিটরিং একটা মেকানিজম দরকার। জি, কাজী জেবেল, আমরা যে নির্বাচনী হলফনামা দেখলাম, এখানে অনেক প্রথিতযশা রাজনীতিবিদ যাদেরকে আমরা ব্যবসায়ী হিসেবে চিনি, তাদেরকে যেভাবে জনগণ চিনে, যত বড় মানে ধনী হিসেবে চিনে, কিন্তু নির্বাচনী হলফনামায় দেখলাম যে সে অনুযায়ী তারা তাদের সম্পদ বিবরণী দাখিল করেনি। তাহলে কি এইখানেও মানে কি কোনো শুভঙ্করের ফাঁকি আছে কিনা? আবার কোনো প্রার্থীর ক্ষেত্রে দেখলাম যে তার ব্যক্তির চেয়ে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বেশি। কেউ আবার স্বর্ণ 20 বছর আগে যেই টাকা ছিল এখন সেই টাকাই দেখাচ্ছেন, আবার কেউ 20 বছর আগে জমি যেই টাকায় ছিল সেটাই দেখাচ্ছেন। কি বলবেন? আসলে আমরা হলফনামা নিয়ে, এবারে হলফনামা বা আগের হলফনামা নিয়ে কয়েকবার কাজ করতে গিয়ে আমার অভিজ্ঞতা হচ্ছে, সেটা হচ্ছে শুধু নির্বাচন না, এই দুর্বলতা একটু পেছন দিকে যেতে হবে আপনাকে। সেটা হচ্ছে আমাদের যে প্রত্যেক বছর আমরা আয়কর দিই, মূল দুর্বলতা হলো ওই জায়গাটায়। যখন আয়কর দিচ্ছি প্রত্যেক বছর, কারণ আপনি নির্বাচন তো এখন করছেন কিন্তু আয়কর তো অনেক আগে থেকে দিয়ে আসতেছেন, তখন আমাদের দেশের যেই আপনার কালচার বা যে প্রবণতা, সেটা হচ্ছে যে সম্পদ যত কমিয়ে দেখা যায়, এবং দেখা যাচ্ছে যে আপনার সম্পদ, আপনার একজন ব্যক্তি ইনকাম করেন, ওনার যে সম্পদ তার চেয়ে ওনার আত্মীয় স্বজনের সম্পদ অনেক বেশি। কারণ যেহেতু ওনার সম্পদকে জনগণের সামনে উন্মুক্ত করা হয়, ওনার ছেলে মেয়ে, আপনার যদি আরও একটু খোঁজ করেন যে দেখা যাবে যে তফসিল ঘোষণার আগে বহুত আপনার সম্পদ ট্রান্সফার হয়ে যায়, এমন ব্যক্তিদের নামে ট্রান্সফার হয় যাদের আপনার আমরা সাধারণত ইয়ে করি না, সন্দেহের চোখে দেখি না। যেমন ধরেন আপনার বাসার কাজের বুয়া, তার নামে যে 1 কোটি টাকা চলে যায়, এখন কাজের বুয়া তো সাধারণ মানুষ দেখে না, হয়তো যে ব্যাংকিং চ্যানেলগুলোতে আপনার এই লেনদেনটা হচ্ছে তাদের হয়তো দেখার কথা, কিন্তু ওটা সামহাও ম্যানেজ হয়ে যাচ্ছে, গাড়ি ড্রাইভার এইভাবে হইতে পারে, বা আরও দূরের আত্মীয়। এখন যেটা বিষয়টা হচ্ছে যে যারা এবার হলফনামা দিচ্ছেন তারা করছেন কি, ওই সময়ের যে ইনকাম ট্যাক্সে যে আপনার সম্পদগুলো দেখেছে, নর্মালি সেই সম্পদটা এখানে এসে দেখাচ্ছেন প্রথমত সেই জায়গাটা, কিন্তু তার বাইরে তো সে যেতেও পারবে না। হ্যাঁ, না, এটা যেতে পারবে না। বিষয়টা হচ্ছে এরকম, উনি যাওয়ার কিন্তু সুযোগ আছে এই অর্থে যে উনি যখন সম্পদ আছে তার বাইরে যে সম্পদটা সে দেখাননি, হ্যাঁ, সেই সম্পদটা আমরা যেটা বলি কালো টাকা অথবা ধরেন অবৈধ সম্পদ। এখন উনি কিন্তু যদি নিজেকে আপনার ইয়ে করতে চাইতেন, আপনার সঠিকতা দেখাতে চাইতেন, তাহলে ওই সম্পদটাকে উনি কারণ ব্যাখ্যা করে উনি কিন্তু এনবিআর আপনার ইয়ে করতে পারতেন, আপনার আয়কর রিটার্নের সময় ওটা প্রদর্শন করতে পারতেন, এবং সেখানে তাকে নির্দিষ্ট অঙ্ক ফি বা অন্য ইয়ে দিতে হতো, জরিমানা দিতে হতো। কিন্তু আমাদের এখানে যেটা সমস্যা হয় কি, যখন এটা করতে যেত তখন তার জন্য অনেক ধরনের আইনি জটিলতা তৈরি হয়। এখন উনি মনে করেন যে আমি এটা না দেখাইলে কোনো জটিলতা নাই, দেখাইলে বরং সমস্যা, তখন তারা এই সম্পদকে গোপন করার চেষ্টা করা হয়।
এবার হলফনামা একটা সুন্দর জিনিস ঢুকেছে, সেটা হচ্ছে যে আপনার বিদেশে সম্পদ থাকলে সেটা দেখাতে হবে। আমরা এর আগে দেখলাম গত সংসদ নির্বাচনে ডক্টর আব্দুল সামাদ গোলাপের বাড়ির সংবাদ ছাপা হলো। ইলেকশন কমিশন বললো কি যেহেতু আপনার গেজেট হয়েছে আমাদের আর কিছু করার নেই। এখন উনি কিন্তু আপনার যদি ওই সংসদটা যদি কন্টিনিউ করতো তাহলে উনি ওইভাবেই পার করতেন হয়তো, কিন্তু এখন যেটা বলা আছে যে নির্বাচিত হওয়ার পরে যদি ওই সম্পদ পাওয়া যায় তাহলে তার আপনার নির্বাচন কমিশন চাইলে ওই ব্যক্তির এমপিত্ব বাতিল করতে পারবেন। এখন এই সুযোগটা আছে, সুতরাং যারা সম্পদ গোপন করছেন তাদের কিন্তু ঝুঁকি কিন্তু আপনার যদি এমপি হয়ে যান তাহলে 5 বছর পর্যন্ত ঝুঁকিটা আছে। সুতরাং এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এরকম, আমরা এবার দেখলাম যে আপনার একজন প্রার্থীর হলফনামা দেখতে গিয়ে দেখি যে উনি 10 একর জমি কিনে ফেলছেন 18 লাখ টাকা। আমার কাছে ওই তথ্যটা আছে। 10 একর জমি 18 লাখ টাকা, এটা আসলে মানে কি বলেন আপনি, অনেকটা অবিশ্বাস্য। এখন উনি তো ওই জমি দলিল করছেন, এটা দুইটা ভাবে আমরা দেখতে পাই। একটা হচ্ছে যে দলিল মূল্য উনি এত কম দেখাইছেন যে আপনার সেখানে হয়তো ওই 10 একর জমি 18 লাখ টাকায় আছে, অথবা হয়তো ওনার দলিলের মূল্য অনেক বেশি আছে কিন্তু উনি সবটা দেখাচ্ছেন না। হ্যাঁ, এই যে ধরেন আমি বলছি না ওই ব্যক্তিকে কোনো লক্ষ্য করে কথাটা বলছি না, এটা সাধারণত আমাদের প্র্যাকটিস। এখন উনি কি করছেন উনি ভালো জানবেন। এই যে প্রবণতা, এটা হলো আপনার মোটামুটি সব আপনার অনেক পলিটিশিয়ানের মধ্যে এই ধরনের দেখা যায়। আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা ফুল টাইম পলিটিক্স করেন তাদের আসলে এর বাইরে গিয়ে আপনার অন্য পেশায় আপনার খুব মনোযোগ দেওয়া কঠিন, সুতরাং তাদের ইনকামের বিষয়টাও কিন্তু আপনার একটু ডিফারেন্ট টাইপের। হ্যাঁ, তা এখানে ওভারঅল মিলাইলে যেটা দেখা যায় যে আপনার যারা সংসদ সদস্য হন তার প্রথমত হচ্ছে সম্পদ কম দেখান, আর দ্বিতীয় সম্পদ যা দেখান তার বাজার মূল্য খুবই কম দেখান, মানে হচ্ছে যে পানির দরে ওনার সম্পদ কিনতেছে। হ্যাঁ, ওনাদের আপনার গোল্ড বলি আদার্স বলি সবই খুব কম দাম এরকম মনে হয়। এর ফলে মানুষের ভিতরে এটা একটা বিশ্বাসের যে জায়গাটা, তারা মনে করে যে হলফনামা তথ্য দেওয়াটা একটা আনুষ্ঠানিকতা শুধুমাত্র। এতদিন পর্যন্ত তাই ছিল কিন্তু এবার তাহলে কি হবে? না, এবার তো আমি আগে শুরুতেই বলেছি যে এবারের ইয়েটা কিন্তু একটু ভিন্ন রকম, যেহেতু ইলেকশন কমিশন সব প্রকাশ করে দিচ্ছে, কাজেই এখন জনগণ জেনে যাচ্ছে। এবং যদি কোনো প্রার্থী তথ্য গোপন করে থাকে তার এলাকার ভোটাররাও কিন্তু জানবে যে ওনার এই সম্পত্তি আছে। ধরেন যে কোনো একজন প্রার্থীর একটা বাড়ি আছে এখানে তার এলাকায়, ওইটা উনি হলফনামায় দেখালেন না, ভোটাররা তো জানবেন। তখন কিন্তু তারা অভিযোগ করার সুযোগ থাকবে তাদের যে এই প্রার্থী এক্স প্রার্থী তার এখানে বাড়ি আছে, হলফনামায় উনি এটা দেখান নাই। তখন কিন্তু উনি বিপদে পড়ে যাবেন। আর ওই যার একটা পয়েন্ট যেটা আমি শুরুতে বলেছি প্লাস আরেকবার করা হলো যে যদি নির্বাচনের পরেও যদি এভাবে প্রকাশিত হয় যে একজন প্রার্থী ওনার তথ্য গোপন করেছেন, মিথ্যা তথ্য দিয়েছেন, হ্যাঁ, তার এমপিত্ব আগামী পরের 5 বছর পর্যন্ত এটা বাতিল হতে পারে। কাজে এই ভয়ে কিন্তু অনেক প্রার্থী এই তথ্য গোপন করবেন না। এটা কি আপনি বিশ্বাস করেন? এটা নির্ভর করবে, বিশ্বাস অবিশ্বাসের বিষয়টা নির্ভর করবে ইলেকশন কমিশনের যে ব্যবস্থা গ্রহণ তার উপরে। ওই যে আব্দুল সামাদ গোলাপের যে উদাহরণটা আসলো, হ্যাঁ, এটা প্রথম আলোতে আসছিল, আমার পরিষ্কার মনে আছে যে নিউ ইয়র্কে তার 9টা ফ্ল্যাট আছে, ঠিক এরকম একটা তথ্য আসছিল। এই যে গত কয়েকদিন ধরে আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে যেই তথ্য আসছে যে কোনো রাজনীতিবিদের মাসিক ইনকাম দেখাচ্ছে 20,000, 25,000, 30,000 টাকা, 40,000 টাকা। অনেকে বলছেন যে যাক তাহলে আমার ইনকাম তার চেয়ে বেশি, তাহলে মানে বেঁচে গেলাম। এটা কি আসলে সঠিক? না, এখন যদি কারো অন্যরকম ইনকাম থাকে সেটা তো আসলে কিভাবে করেছে আমি জানি না, এটা আসলে আপনাকে দেখাতে হবে বৈধ ইনকাম। কারণ আমি শুরুতেই বলেছি যে প্রত্যেক প্রার্থীকে তার ট্যাক্স রিটার্নের কপি জমা দিতে হচ্ছে, এবং আপনি বোধহয় নিশ্চয়ই জানেন যে অ্যান্টি করাপশন কমিশন একটা টাস্ক ফোর্সের মতো গঠন করেছে এটা দেখার জন্যে। যদি আমি মানে কোনো একটা জায়গায় বলেছিলাম যে শুধু অ্যান্টি করাপশন কমিশন না, এটার সঙ্গে ইলেকশন কমিশন এবং এনবিআরকে লাগবে, কারণ ট্যাক্সের বিষয় দেখে এনবিআর। হ্যাঁ, এই জন্য একটা এমন টাস্ক ফোর্স করতে হবে 3টা প্রতিষ্ঠানের সমন্বয়ে, যাতে করে তারা এই যে হলফনামা এটা একটা পুরোপুরিভাবে রিভিউ করে তারপরে ওইভাবে খতিয়ে দেখতে পারে, এবং যদি কোনো মিথ্যা তথ্য থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ইলেকশন কমিশনকে বলতে পারে। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে হয়তোবা হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট কেউ যেটা তাদের বৈধ ইনকাম, হয়তো এই জিনিসটাকে কেউ লুকায় না আমার ধারণা, কারণ সবাই ভয় পাবে
যে আমার তো প্রার্থিতা বাতিল হয়ে যেতে পারে, আমি যদি এমপি হই আমার এমপিশিপ এমপিশিপ বাতিল হতে পারে। এই ভয়টা তাদের মধ্যে কাজ করবেই। এবং সে নিজে ক্ষতিগ্রস্ত হবে এবং তার দল হ্যাঁ, ক্ষতিগ্রস্ত সেটাই। হবে। কাজেই ভয়টা কাজ যেহেতু করবে, কাজে সহজে করবে না। আমরা একদম শেষ পর্যায়ে কাজী জেবেল, নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ড বা নির্বাচনের যে সার্বিক পরিবেশ নিশ্চিত হওয়া দরকার সেটা কতদূর এগুলো বা কতদূর পিছিয়ে আছে? এখানে সর্বপ্রথম যে বিষয়টা আমরা শরীফ ওসমান হাদির যে ঘটনাটি ঘটেছে, আপনার যেদিন তফসিল ঘোষণা হলো পরের দিনই তাকে গুলি করা হলো এবং পরে তিনি মারা গেলেন। এটা কিন্তু আপনার নির্বাচনের যে আইন শৃঙ্খলাটা, এটা কিন্তু আপনার বড় একটা প্রশ্নবিদ্ধ করেছে যে তাহলে উনি একজন সম্ভাব্য প্রার্থী ছিলেন। তাহলে এই একটা বিষয়। আবার যদি আপনার একটু অন্যভাবে দেখেন, সেটা হচ্ছে যে এই নির্বাচনে একটি বড় দল আওয়ামী লীগ তারা অংশ নেয়নি এবং আরও কিছু ছোট দল, তাদের যারা সহযোগী দল ছিল 14 দলে, তারাও বেশ কিছু দল অংশ নেয়নি এবং তাদের তৎপরতা কিন্তু এখন ওই দেখা যাচ্ছে না মাঠে। যারা আছেন তাদের ভিতরে একটা বিষয় দেখা যাচ্ছে যে তাদের ভিতরে সহনশীল আচরণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে। সাধারণত তফসিল ঘোষণার পরে যেই আপনার পরিস্থিতিটা তৈরি হয় অনেক সময়, যে পাল্টাপাল্টি দোষারোপ এবং সহিংসতা, সংঘর্ষ, শক্তি প্রদর্শন, ইভেন নিজ দলের একাধিক প্রার্থী মনোনয়ন পাওয়ার জন্য যে শক্তি প্রদর্শন করে, এটা দেখা যায়। এবারেও যে দেখা যায় এমন না, দেখা গেছে বেশ কিছু জায়গায় এটা দেখা গেছে, কিন্তু সেটা আসলে পুরো সার্বিক পরিস্থিতিটাকে আপনার আক্রান্ত করেনি। হয়তো আপনার যেই অঞ্চল বা যেই জেলাতে আছে ওই এলাকায় আক্রান্ত করেছে, কিন্তু সার্বিকভাবে আক্রান্ত করেনি। ফলে ওভারঅল যে সিচুয়েশন সেটা বলা যাবে, মোটা দাগে যদি বলে ওভারঅল সিচুয়েশন আগের চেয়ে অনেক তুলনামূলক ভালো। আরেকটা বিষয় হচ্ছে, আমরা বিগত নির্বাচনগুলোতে দেখতাম যে সরকার এবং গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী, তারা নেপথ্যে গিয়ে আইনের বাইরে গিয়ে কিছু কাজ করত। কে দাঁড়াবে কে দাঁড়াবে না, যে কেউ হয়তো আপনার বিরোধী দল অথবা মানে আপনার সরকারের পছন্দের ব্যক্তি না, তারা দাঁড়ালে তাদের ভয়ভীতি দেখানো, তাদের লোকজনকে গ্রেপ্তার করা, এরকম বিষয়গুলো আপনার ছিল। এবার আমরা সেই অভিযোগ কম পাচ্ছি। তবে কিন্তু একেবারে অভিযোগ নিয়ে এমনও বলা যাচ্ছে না। বেশ কিছু জায়গায় মাঠ পর্যায়ে আপনার শোনা যাচ্ছে যে আপনার কিছু ধরপাকড় চলতেছে এবং কোনো প্রার্থীর লোকজনকে হচ্ছে, এরকম কিছু কিছু শোনা যাচ্ছে। কিন্তু এটা আসলে সার্বিকভাবে যেটা বললাম, মোটা দাগে সার্বিকভাবে এটাকে খুব বেশি এখন পর্যন্ত প্রভাবিত করেনি এখন পর্যন্ত। জি, আপনাদের দুইজনকেই ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের সংলাপ প্রতিদিনের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে এখানে শেষ করছি।